নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি কেশবচন্দ্র নাগের বিবিধ প্রশ্নমালা 24 ষষ্ঠ শ্রেণীর এই টেস্ট পেপারের তৃতীয় যে প্রশ্নপত্রটি রয়েছে তার সম্পূর্ণ সমাধান আজকের পর্বে আমরা তুলে ধরব। তার পাশাপাশি এই 10টি প্রশ্ন এই সেটটিতে রয়েছে, সেই 10টি প্রশ্ন এবং সেই সঙ্গে এই প্রশ্নগুলি সমাধান করার ক্ষেত্রে কীরূপ সূত্র অবলম্বন করা হচ্ছে তা যেমন আলোচনা করা হবে। কেন কেশবচন্দ্র নাগ মহাশয় এই টেস্ট পেপারের অংশটি জুড়ে দিয়েছেন বা প্রশ্নপত্র তুলে ধরেছেন সেই বিষয়েও আলোচনা করা হবে। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর তার পাশাপাশি ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেখানে বলা রয়েছে সরল করো। দেখানো রয়েছে এখানে প্রশ্নে যে 17.2 যোগ 19.31 বিয়োগ 21.9 যোগ 7.5 ভাজিত 0.15 এই সরল অঙ্কটির সমাধান করতে হবে। তো দেখো, এর সমাধান আমরা কী রূপে সমাধান তুলে ধরেছি। এখানে যোগ চিহ্ন রয়েছে, বিয়োগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন রয়েছে, ভাগ চিহ্ন রয়েছে। আমাদের বদমাসের নিয়ম প্রয়োগ করে আমরা এখানে কি করেছি না, প্রথমে ভাগ অঙ্কটি করে নিয়েছি, অর্থাৎ এই 7.5কে 0.15 দিয়ে ভাগ করেছি। ভাগ করে কত পাচ্ছি না, এখানে দেখো 50 পেয়েছি, 50.00। এখানে বাকি অংশগুলো যা ছিল তাই লিখে নিয়েছি, অর্থাৎ 17.2, 19.31 বিয়োগ 21.9 এটা লিখে নিয়েছিলাম, যোগ এটা ভাগ করে যেটা পেয়েছি সেটা হলো 50। তোমাদের ভাগটা কিন্তু নিখুঁতভাবে করে নিতে হবে। এই ভাগটা করার সময় দেখবে এখানে ভাজ্যতে দেখা যাচ্ছে একটার পর দশমিক, আর ভাজক অঙ্কে দেখা যাচ্ছে দুটোর পর দশমিক আছে। তো সেই কারণে এখানে আমরা ভাজ্যে একটা শূন্য বসিয়ে নিয়ে দশমিকগুলো তুলে নেব, তারপর ভাগ করবে। তো যাই হোক, এটা করা হয়েছে। তাহলে এখন যোগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাই প্রথমে কাজ হলো আমাদের এই যোগ অঙ্কগুলো করে নেওয়া, অর্থাৎ এই 50-এর সঙ্গে আমরা 17.2 এবং 19.31 যোগ করেছি। এই যে দেখো, এখানে 17.20 করে নিয়েছি, 19.31 আর 50.00 যোগ করে পেয়েছি কত না 86.51। তাহলে 86.51 থেকে বিয়োগ হয়েছে কত না 21.9। তাহলে 21.9 বিয়োগ করেছি, পেয়েছি কত না এখানে পেয়েছি দেখো 64.61। তাহলে এখানে পেয়ে গেলাম, লিখে নিয়েছি 64.61। এটা হলো আমাদের প্রথম যে সরল অঙ্কটি রয়েছে তার সমাধান। ঠিক একই রকমভাবে আমরা পরের যে 2-এর দাগের অঙ্কটা রয়েছে তারও সমাধান করেছি। তো দেখো, 2-এর দাগের প্রশ্নে কি বলা ছিল, এখানে বলা ছিল পিতার বয়স 44 বছর এবং পুত্রের বয়স 8 বছর। কত বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে? তাহলে পিতার বয়স যখন 44 তখন পুত্রের বয়স রয়েছে 8। এখন কত বছর পরে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে? তো এটাকে আমরা বীজগণিতের সূত্রে বা বীজগণিতের নিয়মে অঙ্কটাকে সমাধান করেছি। তো দেখো, বীজগণিতের নিয়মের সমাধানটা কীভাবে করেছি। প্রথমে লিখেছি এখানে ধরি x বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে, সেই দিক থেকে অঙ্কটা করে এসেছি। তাহলে এখানে একদম সরাসরি চলে গিয়েছি আমরা সমাধানে। কি না, 44 বছর বলেছিলাম কি পিতার বয়স যখন, তখন 8 বছর হলো পুত্রের বয়স। তাহলে x বছর পর তখন 44 যোগ x পিতার বয়স হবে, আর পুত্রের বয়স হবে 8 + x। এখন এই 8 + x-কে 4 দিয়ে গুণ করলে তবেই x বছর পর পিতার বয়সের সমান হবে। তাহলে এই 44 + x সমান 4 × 8 + x। এবার কি করেছি না, 44 + x সমান 8 × 4 = 32 + 4x। এখন আমরা এই এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে এসেছি। তাহলে বাঁ দিকে নিয়ে এলে কী হচ্ছে না, এখানে আছে x ছিল, আর এই +4x-কে ডান দিক থেকে বাঁ দিকে আনার কারণে মাইনাস হয়েছে, -4x। ঠিক একই রকমভাবে 32 সংখ্যাটা ডান দিকে ছিল, এই 44-কে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাওয়াতে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এখন -3x সমান হলো -12, 32, আর এটা ছিল -44, তাহলে -32 12। তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল। এখন x সমান 3 দিয়ে যেহেতু গুণ ছিল তাই আমরা 3 দিয়ে এখন ভাগ করেছি 12কে, 3 × 4 = 12। তাহলে x সমান পেয়েছি কত না 4। তার মানে 4 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। তো এই হলো আমাদের 2-এর দাগে যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে না, এখানে বলা আছে দুটি সংখ্যার গসাগু 0.072 গসাগু এবং সংখ্যা দুটির গুণফল, বানানটা ভুল আছে, গুণতল হয়ে গেছে, যাই হোক এটা হবে গুণফল, দেওয়া আছে 2.0736 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো লসাগু সমান কি, সংখ্যা দুটির লসাগু সমান কি হয় না, আমরা জানি সংখ্যা দুটির
গুণফল বাই হবে গসাগু। তো সেই সূত্রে দেখো আমরা এবার 3-এর দাগের প্রশ্নের সমাধান করেছি। 3-এর দাগের প্রশ্নে আমরা তাই লিখেছি কি, দুটি সংখ্যার গসাগু যেহেতু দেওয়া আছে এখানে 0.07২, সংখ্যা দুটির গুণফল সমান 2.0736, তাহলে লসাগু সমান গুণফলকে আমরা গসাগু দিয়ে ভাগ দেবো, তাহলেই লসাগু পেয়ে যাব। তাহলে এখন গুণফল কত হচ্ছে না 2.0736, তাকে ভাগ দেবো আমরা 0.072, এই ভাগ করতে গেছি। এখন দেখা যাচ্ছে উপরে রয়েছে দশমিকের পরে 4টে অঙ্ক, তাই নিচে একের পিঠে 4টে শূন্য বসিয়ে গুণ দিয়েছি। ঠিক একই রকমভাবে নিচে দেখা যাচ্ছে দশমিক বিন্দুর পর 3টে অঙ্ক আছে, তাই একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করেছি উপরে। এবার এই 3টে শূন্য কেটে নিয়েছি। এবার এই 72কে কাটা হয়েছে 9 দিয়ে, 8 9 72 হয়েছে। এই 20,736কে আমরা 9 দিয়ে কেটেছি, পেয়েছি কত 2304। এবার 8 দিয়ে কেটেছি, পেয়েছি কত না 288। তাহলে পেলাম কত না 288 বাই এই 10 ছিল। এবার 10 আছে মানে কি এক ঘর সরে গেলেই, বাঁ দিকে সরে গেলেই অঙ্কটা সমাধান হয়ে যাবে, যেহেতু একটা শূন্য আছে। তাই আমরা দশমিক বিন্দুকে এক ঘর সরিয়ে লিখেছি, অর্থাৎ 28.8 হয়েছে। তো এই হলো আমাদের 3-এর দাগের প্রশ্ন। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নে কি রয়েছে, এখানে বলা আছে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম 2 টনের কত দশমিকাংশ। তাহলে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম আর 2 টনের কত দশমিকাংশ সেটা আমাদের লিখতে হবে। তো দেখো এখানে 4-এর দাগের প্রশ্ন, এই 4-এর দাগের প্রশ্নে লিখেছি তাহলে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম 2 টনের কত অংশ না, এখানে 2 কুইন্টাল মানে 100 কেজি সমান 1 কুইন্টাল, তাহলে 2 গুণ 100 যোগ 7 এত কিলোগ্রাম। ঠিক একই রকমভাবে এখানে ছিল 2 টন, 1 টন সমান কত না 1 টন সমান 10 কুইন্টাল, আবার 1 কুইন্টাল সমান আগেই বললাম যে 100 কেজি, তাহলে 2 গুণ 10 গুণ আবার 100। তাহলে প্রথমে 2কে 10 দিয়ে গুণ করেছি, হলো কি না আমরা পেলাম কত কুইন্টাল, সেই কুইন্টালকে আবার কিলোগ্রাম করেছি, তার জন্য গুণ করেছি আরও 100 দিয়ে। তাহলে পেয়েছি উপরে পেয়েছি 207 কিলোগ্রাম, নিচে পেয়েছি 2000 কিলোগ্রাম। তাহলে 207 আর 2000 ছিল। তো দেখো এখানে আমরা দশমিকে আনবো কীভাবে, সহজেই এনেছি এটাকে। এর জন্য আমরা কি করেছি, যেহেতু এখানে 2 রয়েছে মানে 2000-এ 2 আছে, তাই একে 10 বা 100 1000 কীভাবে করা যায়, অর্থাৎ 5 দিয়ে এই 2000কে গুণ করলে হয়ে যাচ্ছে কত 10,000। ঠিক একই রকমভাবে উপরেও আমরা 5 দিয়ে গুণ করে নিয়েছি, লিখেছি কত 1035। এবার নিচে রয়েছে যেহেতু 4টে শূন্য, তাই 4টের পর দশমিক হবে। আমরা ডান দিক থেকে 4টে অঙ্ক গুনে গুনে এসেছি, 1 2 3 4টে দশমিক বসিয়ে নিয়েছি, এখানে একটা শূন্য দিয়েছি। তো এই হলো 0.1035, অর্থাৎ এটা হলো আমাদের 4-এর দাগের প্রশ্ন, তার সমাধান। তো আমরা এই প্রশ্নগুলোর সমাধান যেমন আজ তুলে ধরছি, তার পাশাপাশি কেশবচন্দ্র নাগ মহাশয় কেন এই প্রশ্নমালা, বিবিধ প্রশ্নমালা বা বিবিধ অনুশীলনী ও বিষয়মুখী এই প্রশ্নাবলী কেন তিনি অবতরণ করেছেন বা এই তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইতে সংযুক্ত করেছেন, সেই বিষয়ে তিনি একটি বিজ্ঞপ্তি তুলে ধরেছেন। বইটির পৃষ্ঠা 127 পৃষ্ঠাতে সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। তা হলো তিনি বলেছেন বা বলছেন, বর্তমানে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান গণিতে মেধা অনুসন্ধান পরীক্ষা, গণিতে কৃতিত্ব ও দুর্বলতা পরীক্ষা, রামকৃষ্ণ মিশন প্রমুখ প্রখ্যাত বিদ্যালয়ে ভর্তির নির্বাচনী পরীক্ষা ও নানান রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করে থাকেন। এই বিষয়ে সব বিষয়বস্তু ও অঙ্ক যারা সঠিকভাবে অনুশীলন করেছো তারা অবশ্যই ওই সব পরীক্ষায় সব রকম প্রশ্নেরই সঠিক উত্তর দিতে সক্ষম হবে। ওই সব প্রশ্নপত্র লক্ষ্য করলে দেখা যায় এই পুস্তকের বহু অঙ্কই ওই সব পরীক্ষায় এসেছে। এখন এখানে অধীত বিষয়গুলি পুনরনুশীলনের জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বিবিধ প্রশ্নমালা অর্থাৎ টেস্ট পেপার ও সংক্ষিপ্ত উত্তরধর্মী ও বিষয়মুখী প্রশ্নাবলী সন্নিবেশিত করা হলো। এই কারণেই এই বিবিধ প্রশ্নমালার অবতারণ করা। তো সেই কারণে তোমাদেরও উচিত সম্পূর্ণ ভিডিওটা দেখে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা যেমন এই প্রশ্নপত্র সম্পর্কে একটা ধ্যান ধারণা গড়ে উঠবে, ঠিক একই রকমভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও তোমরা অবশ্যই ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে। তো সেই কারণে আরও একটি বিষয় যে এই প্রশ্নমালাগুলোর সমাধান তোমরা কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি ভিডিওকে তোমাদের সম্পূর্ণরূপে দেখতে হবে, আর তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওগুলোকে শেয়ার করে অবশ্যই অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, আর সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।
তো চলো এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো এবার দেখো, এবার রয়েছে আমাদের 5-এর দাগের এ এবং বি। কি রয়েছে? এতে বলেছে 728-এর 10 অপেক্ষা ক্ষুদ্রতর উৎপাদক কী কী? 10 অপেক্ষা ক্ষুদ্রতর মানে 10-এর চেয়ে ছোট উৎপাদকগুলো কী কী হবে? তো সেই কারণে আমরা কি করেছি দেখো, এক্ষেত্রে 728কে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। 2 দিয়ে চালিয়েছি পেয়েছি 364, আবার 2 দিয়ে চালিয়েছি পেয়েছি 182, আবার 2 দিয়ে চালিয়েছি পেয়েছি 91, আবার 7 দিয়ে চালিয়েছি পেয়েছি 13। এখন তাহলে এই 728-এ 10 অপেক্ষা ক্ষুদ্রতর উৎপাদকগুলো কী কী? তাহলে এই 2 একটা আছে, 2 2 4 হবে একটা, আর কি হবে না এই 7 তো রয়েছে, আর রয়েছে 2 2 4, 4 2 8। এখন এই 13, 91, 182, 364, 728 এদেরকে কিন্তু উৎপাদক হিসাবে লিখব না, কারণ বলাই আছে যে 10 অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে 10 অপেক্ষা ক্ষুদ্রতর উৎপাদকগুলো হবে 2, 4, 7 এবং 8। তো এটা গেল আমাদের 5-এর দাগের এর যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 5-এর দাগের যে বি এর প্রশ্ন, সেখানে বলা আছে 2.2-3 বিয়োগ 4-7কে সরল করে দশমিকে প্রকাশ করো। সরল করতে হবে, তারপর সেটাকে দশমিকে প্রকাশ করতে হবে। তো দেখো এক্ষেত্রে আমরা কি করেছি, এক্ষেত্রে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপ দিয়েছি। 3 2 6 আর 2 8, 8-এর 3 হয়েছে, বিয়োগ 4-7। এখন 3 আর 7-এর লসাগু করেছি 21, 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হয়, তাই 7 8 হবে 56, বিয়োগ 7 3 21, তাই 3 দিয়ে গুণ করেছি, 3 4 হয়েছে 12। তাই 56 থেকে 12 বিয়োগ করাতে পেলাম 44, নিচে হয়েছে 21। তাহলে 44/21 সমান সমান হলো কত? এটাকে দশমিকে আনার জন্য আমরা এখানে দেখো ভাগ অঙ্কটা করে নিয়েছি। এই ভাগ অঙ্কটা করতে গিয়ে দেখা গেল যখন 2 নামলো যাচ্ছে না, তখন দশমিক দিয়েছি, একটা শূন্য বসেছিল, 20 হয়েছিল, তা সত্ত্বেও যাচ্ছিল না, তখন আবারও একটা ভাগ ফলে শূন্য খাইয়েছিলাম। এইভাবে চালাতে গিয়ে দেখা গেল একটা সময় আবারও সেই 2 ফিরে এলো, আবারও শূন্য বসেছিল দশমিকের জন্য, কিন্তু তাও হয়নি, তখন আবার কিন্তু শূন্য খাবে, অর্থাৎ ঠিক এই অবস্থাটাই কিন্তু ফিরে আসছে আবার। সেই কারণে এখানে আমরা পৌনঃপৌনিক বা আবৃত দশমিক প্রয়োগ করে নিয়েছি। অর্থাৎ পেয়েছি কি না 2.095238, এই 0 থেকে 8 পর্যন্ত রয়েছে আমাদের কি না পৌনঃপৌনিক বা আবৃত দশমিক। তো এই গেল দেখো 5-এর দাগের বি এর প্রশ্ন। এবার 6-এর প্রশ্ন। 6-এর দাগের প্রশ্ন কি রয়েছে? এখানে বলা আছে 13 টাকা 28 পয়সা কিলোগ্রাম দরের 30 কিগ্রা চিনির সঙ্গে 12 টাকা 93 পয়সা কিলোগ্রাম দরের 20 কিগ্রা চিনি মিশ্রিত করে প্রতি কিলোগ্রাম কী দরে বিক্রি করলে লাভ বা ক্ষতি হবে না? কী দরে বিক্রি করলে বলছে কোনো লাভ বা ক্ষতি হবে না, অর্থাৎ ক্রয় মূল্যের সমানই হবে বিক্রয় মূল্য, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এক্ষেত্রে আমরা অঙ্কটা যখন সমাধান করেছি সেক্ষেত্রে কী লিখেছি? প্রথমে লিখলাম আমরা 30 কিলোগ্রাম বা কিলো চিনির ক্রয় মূল্য কত করে কিনেছিলাম না 13 টাকা 28 পয়সা, তাহলে 13.28 তাকে 30 দিয়ে গুণ করেছি, পেয়েছি কত 398.40 টাকা। আবার 20 কিলো চিনির ক্রয় মূল্য কত ছিল না, যেহেতু 12 টাকা 93 পয়সা করে, তাহলে 12.93কে গুণ করেছি 20 দিয়ে, পেয়েছি কত 258 টাকা 60 পয়সা। তাহলে এই 20 আর এই 30 মিলে হলো কত না 50 কিলোগ্রাম চিনির মোট ক্রয় মূল্য, তাহলে কত দাঁড়ালো না 657 টাকা। 657 টাকা হলো চিনির ক্রয় মূল্য। তাহলে প্রতি কিলোগ্রাম চিনির বিক্রয় মূল্য কত হবে? আমাদের যে দামে কিনেছি আমরা সেই দামেই প্রতি কিলোগ্রামকে বিক্রি করতে হবে, তবেই আমাদের দুঃখিত একটি ফোন কল চলে আসার কারণে সাময়িক ব্যাঘাত ঘটলো। তো দেখো তাহলে এই হলো আমাদের প্রতি কিলোগ্রামের বিক্রয় মূল্য, তাহলে কত হবে না এই 657কে 50 দিয়ে ভাগ। এখন এটাকে আমরা দশমিকে নিয়ে আসবো, তো সেই কারণে কি করেছি 50কে 2 দিয়ে গুণ করলে 100 হয়ে যাবে। আবার ঠিক একই রকমভাবে 657কে 2 দিয়ে গুণ করেছি, পেয়েছি কত না 1314। তাহলে নিচে যখন 100 হলো মানে দুটো শূন্য আছে একের পিঠে, তাহলে 2 ঘর সরে গেলেই দশমিক বসিয়ে দিলেই অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে, অর্থাৎ 13.14 টাকা, মানে 13 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 13 টাকা আর 14 পয়সা, 14 পয়সা, অর্থাৎ প্রতি কিলোগ্রাম চিনির বিক্রয় মূল্য হতে হবে 13 টাকা 14 পয়সা। তাহলে কিন্তু আর কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি আজকের পর্বের সপ্তম যে প্রশ্ন তার সমাধানে। সপ্তম প্রশ্নে কি রয়েছে না, এখানে বলা রয়েছে 16 টাকায় 8 কিগ্রা আলু কিংবা 10 কিগ্রা ছোলা পাওয়া যায়। তাহলে 16 টাকাতে হয় পাওয়া যাচ্ছে 8 কিগ্রা আলু অথবা 10 কিগ্রা ছোলা পাওয়া যায়। বলছে 28 কিলোগ্রাম আলু দিলে কত ছোলা পাওয়া যায়, মানে 28 কিলোগ্রাম আলুর পরিবর্তে কত ছোলা পাওয়া যাবে এটা চাইছে। তো দেখো এক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করেছি, এক্ষেত্রে লিখলাম যে এটা লিখেছি
8 কিগ্রা আলুর দাম 16 টাকা, তাহলে 1 কিগ্রা আলুর দাম কত হবে না 16/8 টাকা। তাহলে 28 কিগ্রা আলুর দাম কত না 16 × 28/8, কাটাকুটি করে পেয়েছি কত 8 2 16, মানে 28 দুগুণে 56 টাকা। তাহলে 28 কিগ্রা আলুর দাম হলো 56 টাকা। এখন আবার কি এই 16 টাকায় ছোলা পাওয়া যায় কত 10 কিলোগ্রাম বলা ছিল, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে আর 56 টাকায়, 56 টাকায় পাওয়া যাচ্ছে কত না 35 কিলোগ্রাম কি না ছোলা, তাহলে ছোলা পাওয়া যাচ্ছে 35 কিলোগ্রাম। এখন 28 কিলোগ্রাম আলু দিলে তাহলে 35 কিলোগ্রাম কি হবে না ছোলা পাওয়া যাবে। তাহলে অতি সহজেই অঙ্কটার সমাধান আমরা করে নিতে পারলাম। দেখো যে 28 কিলোগ্রাম আলুর পরিবর্তে আমরা 35 কিলোগ্রাম কী পেতে পারি ছোলা পেতে পারি। তো এই হলো আমাদের আজকের পর্বের গুরুত্বপূর্ণ 7 দাগের প্রশ্নের সমাধান, অর্থাৎ 7টি প্রশ্নের সমাধানই আমরা তোমাদের করে দিলাম। বাকি রয়েছে আরও 3টে প্রশ্ন, তারও সমাধান আমরা তোমাদের এই পর্বেই তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলোর সমাধান দেখে নাও, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো, তার সঙ্গে এই চ্যানেলটি সম্পর্কে অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তুলে ধরো এই চ্যানেলটির কথা। সেই সঙ্গে তোমাদের সকলকে আবারও বলবো যে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো, কারণ আগামী সপ্তাহ থেকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে 7ম শ্রেণীর গণিত বইটি রয়েছে গণিত প্রভা, তার সমাধান তুলে ধরব। সেই সঙ্গে অবশ্যই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও আমরা শুরু করে দেব আর কয়েক দিনের মধ্যেই। বিশেষ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা যেমন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ট্যালেন্ট সার্চ ইত্যাদি যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় তারই প্রস্তুতি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের তুলে ধরব। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে। তো ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলোর সমাধান দেখে নাও। তো এবার দেখো 8 দাগের প্রশ্নের সমাধান। 8 দাগের প্রশ্নে কি বলা আছে প্রথমে দেখো, বলছে কোনো মজুর 6 মাসে যত টাকা উপায় করে মানে উপার্জন করে আর কি, 8 মাসে তত ব্যয় করে মানে তত টাকা সে খরচ করছে, তার 2 বছরের উপার্জন এখানে দেওয়া রয়েছে 1440 টাকা হলে বৎসরে সে কত জমাতে পারে, মানে কত সঞ্চয় করবে বা জমাবে। তাহলে 6 মাসে যেটা সে আয় করে, 8 মাসে সে সেটা ব্যয় করে। 2 বছরে তার উপার্জন বা আয় দিয়ে দেওয়া আছে এখানে 1440 টাকা, তাহলে বছরে সে কত জমাবে, এটা প্রশ্ন। তো দেখো এর সমাধান কীভাবে করেছি। 2 বছরে বা 2 বছর বা 24 মাসের উপার্জন সমান কত 1440 টাকা, তাহলে 1 মাসের উপার্জন কত হবে না 1440/24, তাহলে 6 মাসের উপার্জন কত হবে না × 6, অর্থাৎ পাচ্ছি কত না এখানে পেয়েছি 360 টাকা, অর্থাৎ 6 মাসের উপার্জন হলো 360 টাকা, তাহলে 12 মাসের উপার্জন কত তার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 360 × 2 = 720 টাকা। এটা আমরা বার করে নিয়েছি। এখন এবার আমরা কি বলেছিলাম না 6 মাসে যেটা উপার্জন করছে সেটা 8 মাসে খরচ করছে, তাহলে 6 মাসের উপার্জন কত বার করেছিলাম 360 টাকা বার করেছিলাম। দেখো তাহলে 8 মাসের সেটাই ব্যয়, অর্থাৎ 8 মাসের ব্যয় হলো 360 টাকা, তাহলে 1 মাসের ব্যয় কত 360/8, তাহলে 12 মাসের ব্যয় মানে বছরে তাহলে তার ব্যয় কত হবে বছরে হলো 540 টাকা। তাহলে বছরে যেখানে 540 টাকা ব্যয় হচ্ছে, বছরে সেখানে উপার্জন কত হচ্ছে 720 টাকা, ওই যে বলেছিলাম 12 মাসে উপার্জন, আর এখানে 12 মাসের ব্যয় সেটা হলো 540 টাকা। তাহলে সঞ্চয় কত হবে বছরে, তাহলে ওই ব্যক্তির বৎসরে জমবে বা জমাবে 720 - 540 টাকা = 180 টাকা, মানে ওই ব্যক্তি প্রত্যেক বছর 180 টাকা করে জমাতে পারবে। তো দেখো এই গেল আমাদের 8 দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব দেখো 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্নে কি বলা রয়েছে, এখানে বলা আছে বছরে কত আয় হলে প্রত্যহ 1 টাকা 25 পয়সা খরচ করে বছরে 200 টাকা সঞ্চয় করতে পারা যায়। তাহলে এখানে বলছে কত বছরে কত আয় করলে যদি প্রত্যহ মানে প্রতিদিন 1 টাকা 25 পয়সা করে খরচ করো তবে বছরে 200 টাকা সঞ্চয় করতে পারবে, এটা প্রশ্ন। অর্থাৎ সঞ্চয়টা আমাদের কত করতে পারবে সেটা স্থির রয়েছে, সেটা থেকে আমাদের তাহলে দেখতে হবে যে কত আয়টা ছিল, এবং সেটা প্রত্যেক দিন যদি 1 টাকা 25 পয়সা করে খরচ করি তারপরেও 200 টাকা আমাদের লাভ থাকবে বা সঞ্চয় থাকবে। তো দেখো এক্ষেত্রে 9 দাগের প্রশ্নের সমাধান দেখে নাও। কী লিখেছি না প্রত্যহ 1 টাকা 25 পয়সা খরচ হলে বৎসরে মোট খরচ কত, অর্থাৎ 365 দিনে 1 বছর, তাই 365কে 1.25 দিয়ে গুণ করেছি। দেখো এখানে গুণটাও তুলে ধরেছি, পেয়েছি কত না এখানে পেয়েছি আমরা গুণ করে নিয়েছি, প্রথমে পেয়েছিলাম 45,625, যেহেতু দুটোর পর দশমিক ছিল তাই এখানে দুটোর পর দশমিক দিয়েছি, পেয়েছি 456.25 টাকা। এটা হবে মোট খরচ প্রত্যেক দিনের মিলে একটা বছরে মোট খরচ, প্রতিদিন বলা হয়েছে 1 টাকা 25 পয়সা করে খরচ, তাহলে এক বছরে খরচ হচ্ছে কত 456 টাকা 25 পয়সা।
এখন বছরে 200 টাকা সঞ্চয় করতে হবে, মানে জমাতে হবে। তাহলে এই খরচের সঙ্গে এই যে যেটা জমবে সেটা মিলে আমাদের উপার্জন করতে হবে, তবেই না 200 টাকা জমবে। তাহলে বছরে 200 টাকা সঞ্চয় করতে হলে বছরে আয় হবে কত না এই 456.25, তার সঙ্গে এই 200 টাকা যোগ করে নিলাম, পেলাম কত না 656.25 টাকা। তাহলে বছরে আয় হবে 656 টাকা 25 পয়সা। তো এই হলো আমাদের 9 দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্নটি রয়েছে তার সমাধানে। শেষ প্রশ্নে কি বলা আছে দেখো, এখানে বলেছে একটি লোকের কাছে যতগুলি 50 পয়সার মুদ্রা আছে ততগুলি পয়সাও আছে, পয়সা মানে 1 পয়সা আর কি। তাহলে যতগুলো 50 পয়সার মুদ্রা আছে ততগুলো 1 পয়সা আছে। তার কাছে মোট 25 টাকা 50 পয়সা আছে। প্রত্যেক প্রকারের মুদ্রার সংখ্যা কত? তাহলে দুটো শর্ত এখানে রয়েছে। একটা শর্তে বলা রয়েছে যতগুলো 50 পয়সা আছে ততগুলো পয়সা আছে, মানে 1 পয়সা আছে, আর তাদের কাছে মোট টাকাটা হলো 25 টাকা 50 পয়সা আছে। তাহলে প্রত্যেক প্রকারের মুদ্রার সংখ্যা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো দেখো এবার আমরা এর সমাধান কীভাবে করেছি। তাহলে দেখো সমাধানটা কি করেছি আমরা। প্রথমে লিখেছি একটা 50 পয়সা আর একটি 1 পয়সা মিলে কত হবে না 50 যোগ 1 পয়সা মিলে হলো 51 পয়সা। এখন 25 টাকা 50 পয়সার মুদ্রাতে তাহলে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত হবে সেটা বার করানোর জন্য আমরা কি করেছি না 25 টাকা সমান 25 গুণ 100 যোগ 50 পয়সা। তাহলে 25 টাকা 50 পয়সাকে আমরা ভেঙে নিলাম 25 গুণ 100 যোগ 50 বা 51 দিয়ে ভাগ, 51 পয়সা দিয়ে। এখন পয়সায় পয়সায় কাটা গেল, তাহলে পেয়েছি আমরা 2550 বা 51। কাটাকুটি করলে কত হচ্ছে না 51 5 হলো 255, আর এই শূন্য বসে গেছে অর্থাৎ 50টি। তার মানে সর্বমোট কতগুলি মুদ্রা আছে না 50টি মুদ্রা আছে, যেখানে 50টি আছে 50 পয়সার মুদ্রা এবং 50টি আছে 1 পয়সার মুদ্রা। 50টি 50 পয়সার মুদ্রা সমান সমান হবে কত 25 টাকা, আর 50টি 1 পয়সার মুদ্রা সমান সমান হবে কত, এখানে 50টা যদি আমরা পাই এখানে পেয়েছি 25 টাকা পেয়েছি, 50 পয়সার মুদ্রা 50টি, তার মানে সেটা হলো 25 টাকা, আর 1 পয়সার মুদ্রা হলো 50টি সমান সমান হলো কত না 25 পয়সা। তো এই হলো আমাদের এই 25 টাকা 50 পয়সা, তার মানে 50 পয়সা, 50টি 1 পয়সা মানে 50 পয়সা, তাহলে সর্বমোট হলো কত না 25 টাকা 50 পয়সা। তো এই ছিল আমাদের আজকের পর্বের টেস্ট পেপার 3-এর প্রশ্নমালা তোমাদের 24-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের সমাধান আমরা তুলে ধরলাম। আগামী পর্বে ঠিক একই রকমভাবে বাকি যে প্রশ্নমালাটি বা বাকি যে টেস্ট পেপারের প্রশ্নপত্রগুলো রয়েছে তারও সমাধান আমরা এইভাবেই এই কেশবচন্দ্র নাগের নবগণিত নতুন সংস্করণের 6ষ্ঠ শ্রেণীর যে বই তার প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কের সমাধান আগামী দিনেও ঠিক একই রকমভাবে তুলে ধরা হবে। তো অবশ্যই যারা আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে সকলকে বলবো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দাও, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সাথে। নমস্কার।